আমার 50টা আসনটা বড় কথা না, আমি 150 আসনে তৃণমূলকে হারাবো। আমি এই হুমায়ুন কবির ওই আইএস অফিসারকে টেনে দুটো গালে থাপ্পড় মেরেছিলাম। তো আমি সেদিন ঐতিহাসিক ভুল করেছিলাম কংগ্রেসটা ছেড়ে। যদি আমাদের হেলিকপ্টার এইভাবে ওঠা নামাতে বন্ধ করে, মমতা ব্যানার্জির হেলিকপ্টার ব্যবহার করতে দেওয়া যাবে না। এক্সিকিউটিভে যে 4 লাখের কাছাকাছি বন্ধ করে রেখেছে, এটার জন্য পুরো দায়ী মমতা ব্যানার্জি। আমি আমার জীবন চলে গেলেও মমতা ব্যানার্জির সাথে কম্প্রোমাইজ করব না। তো নিজেই বলছে যে আমি আমার নিজের দুমে লড়বো, দুমে লড়লে। নমস্কার। বহরমপুর থেকে বেরিয়ে রেজিনগরের রাস্তায় যেতেই রাস্তার বাঁহাতে আপনাদের এই অবিন্যস্ত ইটের পাজা নজরে পড়বেই। কারণ এই অবিন্যস্ত ইটের পাজাই মুর্শিদাবাদের ভোটের রাজনীতি এবং যে সমীকরণ সেটাকে এবার পুরো ঘেঁটে দিতে চাইছে। কারণ এই সেই জায়গা যেখানে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করতে চলেছেন। ভোটের আগে তৃণমূল ছেড়েছেন এবং তারপরে নতুন দল ঘোষণা করেছেন, আর এই বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেছেন। কেন আমি আজকে এই ইটের পাজার ওপরে দাঁড়িয়ে আছি, এটাও একটা খুব ফ্যাসিনেটিং গল্প। এখানে উঠতে গিয়ে পা হড়কে পা ফা ভেঙেও যেতে পারে, কিন্তু উঠেছে শুধুমাত্র একটাই কারণে, আপনাদের শুধু দেখানোর জন্য যে এই যে ইটের পাজা, এই ইটগুলো কোনো একটি মাত্র দোকান থেকে কিনে আনা হয়নি। খুব ক্লোজ লুক এবার আপনাদের দেখাবো, সেটাতেই অ্যাকচুয়ালি ছবিটা ধরা আছে। এটা হচ্ছে রাজ ইট, এটা হচ্ছে স্টিল ইট, এটা হচ্ছে IBM ইট, এটা হচ্ছে মুন ইট, এখানে দেখুন পার্স পেপসি ইট। তো তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে কোনো একটি পার্টিকুলার জায়গা থেকে ইটটা আসেনি, কিন্তু হাতে হাতে ইট এসেছে। তার মানে এটা থেকেই বোঝা যায়, ওখানে দেখুন সোনা ইট। তার মানে বোঝা যাচ্ছে যে হাতে হাতে ইট এসেছে। এবং এটা দিয়েই একটা আন্দাজ করতে পারেন যে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে কিভাবে এই ইট এসে জমা হয়েছে এখানে। তার ফলে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম যে এই অবিন্যস্ত ইটের পাজা কিন্তু একটা প্রতীকী ব্যাপার, এবং এটাই এবার মুর্শিদাবাদের ভোটের যে হিসেব নিকেশ সেটাকে অনেকটাই এলোমেলো করে দিতে চাইছে। এই গোটা ব্যাপারটির যিনি নায়ক, চলুন এবার তার সঙ্গে গিয়েই কথা বলি। হুমায়ুন কবির। দাদা, আপনার তো মসজিদ এলাকা দেখলাম, 32 বিঘে জমি, অত বড় জমির পাশে ইটের পাজা, এবং দেখেই বোঝা যাচ্ছে যে হাতে হাতে ইট এসছে। একটা বড় কর্মযোগ্য হতে চলেছে হাইওয়ের পাশে, এবং তৈরি হয়ে গেলে এই রাস্তা দিয়ে যে যাবে তাকে দৃষ্টি দিতে হবে এবং একবার নামতে হবে। এইটা তো একটা দারুণ ব্যাপার, এবং এর সঙ্গে একটা আবেগও জড়িত। কিন্তু আপনি দলটা যে তৈরি করলেন, এটা কি ভেবে? আমি বেসিক কোয়েশ্চেনটা আপনাকে। দেখুন, দলটা আমি কোনো মতেই আমার 1 বছর আগে বলুন, কোনো রকম আমার কোনো মনোবাঞ্ছনা ছিল না, বা কোনো প্ল্যান ছিল না, বা পরিকল্পনা ছিল না যে আমি একটা রাজনৈতিক দল করব। আমি লাইফে 1982 সাল থেকে 2012 সালের 16ই নভেম্বর পর্যন্ত টানা 30 বছর কংগ্রেস করেছি। কখনো আমার নেতা ছিল প্রয়াত আব্দুল সাত্তার সাহেব, কখনো প্রয়াত অতীশচন্দ্র সিনহা, কখনো আজকের অধীর রঞ্জন চৌধুরী। আমরা ওনারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে, আমরা তাদের সঙ্গে সঙ্গ দিয়ে টানা 30 বছর কংগ্রেস করেছি। কোনো লোভ লালসা সমস্ত ত্যাগ করে ন্যায় প্রতিষ্ঠা করা, ন্যায় রাস্তায় থেকে। সিপিএম প্রচুর কেস করেছে। একবার সিপিএম তিলকে তাল করে একজন আইএস অফিসার আমাকে গেট আউট ফ্রম চেম্বার বলেছিল। আমি জেলা পরিষদের বিরোধী দলনেতা ছিলাম 2008 থেকে 2011, কারণ 11তে আবার বিধানসভায় জিতে আমাকে ছাড়তে হয়েছে। আমি এই হুমায়ুন কবির ওই আইএস অফিসারকে টেনে দুটো গালে থাপ্পড় মেরেছিলাম। তার জন্য তখন ভরতলাল মিনা এসপি, ডক্টর ভরতলাল মিনা, পারভেজ আহমেদ সিদ্দিকী আজকে যে খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, ও টেলার ডিএম, আর যাকে মেরেছিলাম রজত কুমার সাহানি, সে দিল্লিতে বিজেপি গভর্নমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আছে দিল্লিতে একটা দপ্তরের। তো সে আমাকে যে অপমান করেছিল, আমি তাকে রিয়াদ করিনি। আপনি পার্টিটা তৈরি করলেন কেন? যে পার্টিটা একটাই কারণে তৈরি করলাম যে 30 বছরের কংগ্রেস ছেড়ে 2012 সালের 20শে নভেম্বর রানিং রেজিনগরের বিধায়ক পদ থেকে রিজাইন দিয়ে এই মিথ্যাচারী মহিলা মমতা ব্যানার্জির হাত ধরেছিলাম। ঐতিহাসিক ভুল করেছিলাম। 30 বছর কংগ্রেস করেছি, কোনো অসম্মান হয়নি। ঐতিহাসিক ভুল বলছিল? আপনাকে তো মন্ত্রী করেছিল। আরে ও মন্ত্রীর
চলেই যাক, ও মন্ত্রীর কোনো মূল্য নাই। আজকে যারা মমতা ব্যানার্জির ক্যাবিনেটে মন্ত্রী 2-4 জন বাদ দিলে, ইন্দ্রনীল গান গাইতে পারে তার কথা বাদ দিলে, অরূপ বিশ্বাস তার পিছু পিছু ঘুরতে পারে তার কথা বাদ দিলে, ববি হাকিমের কথা বাদ দিলে, কোন মন্ত্রীটার কোন গুরুত্ব আছে? তা আমাদেরকে 6 মাসের জন্য মন্ত্রী করেছিল, সেই মন্ত্রী করে কোনো কিছু করতে দেয়নি। এমনকি কোনো উন্নয়নও, অমিত মিত্র অর্থমন্ত্রী ছিল, মমতা ব্যানার্জিকে বলে বলে তখন 1,62,000 টাকা করে গ্রামীণদের, মৎস্যজীবীদের একটা মৎস্য দপ্তরের একটা স্কিম ছিল গীতাঞ্জলি প্রকল্প, 1,62,000 টাকা করে ঘরের টাকা দেওয়া যেত। সেইটা কেবল আমার সুপারিশে 400 কতজনকে দিয়েছিল, যেটার অ্যামাউন্ট ছিল প্রায় 8 কোটি টাকা। আমি সে টাকা নিজে হাতে করিনি, সঙ্গে সঙ্গে টেন্ডার সিস্টেম হয়ে এই এলাকার রেজিনগর, বেলডাঙ্গা বিধানসভা এলাকার 400 কতজনকে 8 কোটি টাকা ডিস্ট্রিবিউট করেছিলাম। আর ছোট ছোট কয়েকটি রাস্তা, সেটাও 5-6 কোটি মতো, ওই কংক্রিটের ঢালাই রাস্তা, কোথাও 200 মিটার, কোথাও 400 মিটার, কোথাও 400। এই ছাড়া মমতা ব্যানার্জির হাত ধরে আমাদের শুধু অসম্মানই হতে হয়েছে, মানে কোনো সম্মান হয়নি। আপনি এমপাওয়ারমেন্টের জন্য একটা নতুন পার্টি করেছেন না, মানে এমপাওয়ারমেন্ট মানে আপনার কমিউনিটি। নিশ্চয় আমার জেলা, আমার কমিউনিটি, আমার জেলাতে অনুন্নয়ন ঘুরে বেড়াচ্ছে। এইখানে যান, রেজিনগর শিল্প তালুক, 16ই আগস্ট 2007 বুদ্ধদেব বাবু এই 183 একর জায়গা শিল্প তালুক, নারায়ণ বিশ্বাস তখন কুটির শিল্প মন্ত্রী আর বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী, 16ই আগস্ট 2007 এখানে এসে ঘটা করে উদ্বোধন করেছিল। 183 একর জায়গা, তার মানে কশো বিঘি, 550 বিঘা। সেই জায়গাতে আজ পর্যন্ত, উনি তো 2007-এর 16ই আগস্টের পর 11তে হেরে গেলেন। এই যে মিথ্যাচারী মহিলা এসছে, কি করেছে রেজিনগরে? মুর্শিদাবাদের জন্য কি করেছে? একটা ইউনিভার্সিটি করেছে, আজকে কৃষ্ণনাথ কলেজে 7 বছর ধরে, তার কোনো বিল্ডিং নাই, ইনফ্রাস্ট্রাকচার নাই, কিছু নাই। 90,000 পপুলেশনের বাস, 90,000 মানুষের এই বাংলায়। একটা বহরমপুর মেডিকেল কলেজ করেছে, সেই মেডিকেল কলেজে যান, এক্ষুনি যান, যদি একটা বেডে একজনের থাকা উচিত রোগীর, 3 জনকে যদি না পান, আপনি আমার যা শাস্তি দেবেন মেনে নেব। এই মিথ্যাচারী মহিলা শুধু ঢপের চপ করবে, শুধু লোককে নিদান দিবে, লোকের ছেলেকে বলবে চাকরি করতে হবে না, চপ মুড়ির দোকান করো। তোমার ভাইপুকে করাও, তুমি আগে চপ মুড়ির দোকান করো, তারপরে লোককে নিদান দিবা। পশ্চিমবঙ্গে তো ধারণাগতভাবে সংখ্যালঘুরা গত 10-12 বছর 15 বছর ধরে তৃণমূলের সঙ্গেই রয়েছে। ধারণা, পারসেপশন, পলিটিক্সের পারসেপশন কিন্তু সব। তো সেই জায়গায় আপনারাও মোটামুটিভাবে এই সংখ্যালঘু এই জেলায়, সেটা আপনার একটা জনভিত্তি আপনি তৈরি করতে চলেছেন, এই কনফিডেন্স পাচ্ছেন কোথাতে? কনফিডেন্স আমার নিষ্ঠা, কনফিডেন্স আমার সততা। মমতা ব্যানার্জি যে কনফিডেন্স নিয়ে 34 বছরের বাম জামানার বিরুদ্ধে 4 থেকে 9 একা সাংসদ ছিল, কংগ্রেসের 6টা ছিল, মুর্শিদাবাদের 3, মালদার 2 আর উত্তর রায়গঞ্জ 6টা, আর বামফ্রন্ট ছিল 35টা। সেই 35টা থেকে বামফ্রন্ট 2009-এ এসে 15তে এসেছিল, আর 1 থেকে 19-এ পৌঁছেছিল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আপনার অনুপ্রেরণা? নিশ্চয়, মমতা ব্যানার্জির মডেল তো আমি প্রয়োগ করব তার বিরুদ্ধে। মমতা ব্যানার্জি একটা তার পলিন দেওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু বুদ্ধবাবুরা মমতা ব্যানার্জিকে আন্দোলন করার প্যাসেজ দিত। মমতা ব্যানার্জি কোনোদিন সিঙ্গুরে গিয়ে 26 দিন রাস্তা ব্লক করে অনশন করেছে, কোনোদিন নন্দীগ্রামে গিয়ে মোটর বাইকে চেপে, তার কোনো অসুবিধা হয়নি। আজকে ও যে লচ্ছরগিরি করছে, মিথ্যাচারী করছে, আজকে কোনো বিরোধী দলের কারো ক্ষমতা আছে? ও যেটা নন্দীগ্রামে মোটর বাইকে চেপে গিয়েছে, ন্যাশনাল হাই জিটি রোডকে ব্লক করে 26 দিন গেছে। প্রণববাবু আমাকে একদিন বলেছিল যে আমি যদি মুখ্যমন্ত্রী হতাম তাহলে মমতাকে এই জায়গায় 26 দিন বসে থাকতে দিতাম না, 6 দিন বসে থাকতে দিতাম। কি করতেন? আমাকে নিজে প্রণববাবু খুব স্নেহ করতো, নিজে বলেছে যে ওকে জল কামান পাঠিয়ে পুরো রাত্রের মধ্যে ক্লিয়ার করে দিতাম।
তো ওকে বুদ্ধ ভদ্রলোক মানুষ, বুদ্ধ ভট্টাচার্য ওকে এই এত আপার হ্যান্ডটা। দাদা আমি আবার ওই জায়গায় ফিরে আসি যে নওশাদও তো চেষ্টা করেছিল, কিন্তু নওশাদ নিজে ছাড়া কেউ জিততে পারেনি। আপনারও মিটিং এবার দারুণ রেসপন্স দেখছি কিছু কিছু জায়গায়। আমি আজকের দিন আপনাকে বলে রাখছি, আপনি আজকের কথাটা 4 মে বিকেল 3টের মধ্যে যদি না মেলে আপনি আমার বিরুদ্ধে গালিগালাজ দিবেন, আমাকে মিথ্যাচারী বলবেন, আমাকে স্বার্থবাজ বলবেন, আমাকে ধাপ্পাবাজ বলবেন, আমি সব মেনে নেব। আমি আজকের দিনে বলছি, পশ্চিম বাংলায় যে মুসলমানদের ভোট নিয়ে 3বার মুখ্যমন্ত্রী হয়েছে, আজকের দিনে মুসলমানরা মমতা ব্যানার্জির আসল স্বরূপ, আসল চরিত্র, তার মুখ আর মুখোশ, সেটা মুসলিমরা জেনে গিয়েছে। নওশাদ আমার ছেলের বয়সে, আমার ছেলেরও বয়স 33, নওশাদেরও বয়স 33-34। নওশাদ কোনো পলিটিক্যাল ম্যান না, তাদের একটা ভালো পরিবারের ছেলে, ফুরফুরা শরীফের, তাদের একটা বাংলার মধ্যে একটা পবিত্র মাটির জন্মগ্রহণ করেছে। কিন্তু আমার পলিটিক্যাল ক্যারিয়ার 43 বছর, নওশাদের সাথে আপনি আমাকে কম্পেয়ার করতে চান? এবারও বলছি, আমাকে আগাম বলে দিচ্ছি, নওশাদ লড়ছে কটা সিটে? 34টা সিটে। নওশাদের ম্যাক্সিমাম যদি রেজাল্ট হয় 2-এর ঘরে পৌঁছাবে না, মানে 1-0 হবে না, এক সংখ্যাতেই থাকবে। সে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। আমি যদি আমার অভিজ্ঞতা যদি হয়ে থাকে 43 বছরে, আমি জোর গলায় বলছি নওশাদ 2 থেকে 4-এর টপকাবে না। আপনার পার্টি? আমার পার্টি, আমি আপনাকে বলে দিচ্ছি আজকের দিনে, আমি যদি 50-এর কম আসন নিয়ে বিধানসভায় পা দিই, আপনারা কলকাতায় আমাকে যা বলবেন মেনে নেব, যা বলবেন। এবং আমার 50টা আসনটা বড় কথা না, আমি 150 আসনে তৃণমূলকে হারাবো। যেটা 215 আসন নিয়ে জিতেছিল, তো তার ভিতরে 65টা আসন 500 থেকে 2500 ভোটে জিতেছিল, পার্সেন্টেজের দিক থেকে 1%। সেই জায়গাতে মমতা ব্যানার্জিকে 100 নিচে বেঁধে রাখবো, এটাই আমার। এই জন্যই তো তৃণমূল বলছে যে আপনার সাথে বিজেপি আন্ডারস্ট্যান্ডিং আছে। এটা আমার আজকের ভাইরাল ক্লিপের আন্ডারস্ট্যান্ডিং এর কোনো প্রশ্ন নাই। মমতা ব্যানার্জির বাবা কমলেশ্বর ব্যানার্জির রাজ্যটা বাপের সম্পত্তি না, তিনি মুসলমানদেরকে ভাঙিয়ে 3বার মুখ্যমন্ত্রী হয়েছে। এই মুসলমানরা আর মমতা ব্যানার্জির সঙ্গে যে RSS এর যোগসাজশ আছে, নিজেই মমতা ব্যানার্জি প্রার্থী ডিক্লেয়ারের দিনে বলেছে আগেকার RSSরা ভালো ছিল, এখনকার RSSরা ওনার কথা মান্যতা দেয় না। তাহলে RSS মার্কা মুখ্যমন্ত্রী কেন বাংলার মুসলমানরা রাখবে? যেটা বলছিলাম যে আজকে একটা ভাইরাল ক্লিপ বার করেছে, আপনি নাকি বিজেপির সাথে কথা বলেছেন। প্রমাণ করুক না, বিজেপিও সেটা প্রমাণ করুক যে আমি তাদের সাথে কোন জায়গায় কোথায় কথা বলেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে বলেছি না, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বলেছি না, তাদের সর্বভারতীয় সভাপতির সঙ্গে কোথাও আমার কোনো জায়গায় করসপন্ডিং হয়েছে বা যোগাযোগ হয়েছে, বা এখানকার যে রাজ্যের সভাপতি আছে শ্রমিক ভট্টাচার্য, তার সাথে কোনো কথা বলেছি, লিডার অফ দ্য অপোজিশন তার সাথে কোথাও মিটিং করেছি। গত দলটা তো খুলেছি 22শে ডিসেম্বর, আর আমাকে তো 4ঠা ডিসেম্বর আমাকে সাসপেন্ড করেছে। কিসের জন্য? ববি হাকিম বলেছে আমি রেজিনগরে বাড়ি, আমি বেলডাঙ্গায় কেন বাবরি মসজিদ করব। আর মুখ্যমন্ত্রী পরিকল্পনা করেছিল আমাকে হোম অ্যারেস্ট করে রেখে দিয়ে যাতে আমি 6 ডিসেম্বর না করতে পারি। যে ল্যান্ড আমি 5 লাখ টাকা কাটাতে কিনতে পারতাম, অর্থাৎ 5 কোটি 1 কোটি টাকা বিঘাতে কিনতে পারতাম, সেই ল্যান্ড আমাকে 2 কোটি 20 লক্ষ টাকা বিঘাতে কিনতে হয়েছে। এই উত্তম গড়াই মমতা ব্যানার্জির পুলিশের SDPO ভগবানগুলাই ছিল, সেখানে এরকম মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে এসছে। এখানে এসে আজকের দিনেও সে ক্যাডারবাজি করে বেড়াচ্ছে, তৃণমূলের দালালি করে বেড়াচ্ছে উত্তম গড়াই SDPO। সে যাদের কাছে ল্যান্ড কিনতে গেছি তাদেরকে রাত্রে ধরে ধরে নিগিরা 2-3টে পর্যন্ত থানায় বসিয়ে রেখে বলেছে আর যাই হোক হুমায়ুন কবিরকে ল্যান্ড সেল করা যাবে না। আমি আপনার সাথে আসাদুদ্দিন ওয়াইসি যে প্রেস কনফারেন্স দেখেছি, আপনি আগে বলছিলেন যে
মুসলমানদের বাদ দিয়ে, আমাকে বাদ দিয়ে ডেপুটি চিফ মিনিস্টার না করে গভর্নমেন্ট হবে না। আর উনি এসে বলেছেন ডেপুটি চিফ মিনিস্টার কেন, চিফ মিনিস্টার হতে হবে। তার মানে একটা মুসলিম এম্পাওয়ারমেন্টের কথা বলছেন। দেখুন, আমি তো আগেই বললাম যে 4ঠা ডিসেম্বরের আগে আমি কখনো ভাবিনি যে মমতা ব্যানার্জির দল ছেড়ে দেব বা মমতা ব্যানার্জির দল ত্যাগ করে আমি কোনো দল করব। কিন্তু মমতা ব্যানার্জি একবার 2012 সালের 20 নভেম্বর আমি রানিং বিধায়ক পদ ছেড়ে তৃণমূলে জয়েন করেছিলাম। সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, এদের হাত ধরে 21 নভেম্বর সঞ্জয় মিত্র চিফ সেক্রেটারি আমাকে একটা লেটার দিয়ে এই 20 নভেম্বর 4টের সময় বলেছিল, চিঠি দিয়ে 21 নভেম্বর রাজভবনে শপথ নিতে। প্রথমেই চিটিংবাজি করেছে মমতা ব্যানার্জি আমার সঙ্গে। প্রথমেই বলেছিল আমাকে মাইনরিটি দপ্তরের মন্ত্রী করবে, আমাকে দিল মন্ত্রী শপথ নেওয়ার পর আমাকে অ্যালট দিল পানি সম্পদ দপ্তরের প্রতিমন্ত্রী। নূরে আলম চৌধুরী ব্যারিস্টার, অ্যাডভোকেট, বিচারপতি, তাকে দিয়ে রেখেছিল পূর্ণমন্ত্রী। তা আমাকে যখন দপ্তর বন্টন করলো, নূরে আলম চৌধুরী বলেছিল, তিনি প্রয়াত হয়েছেন, আমাকে বলেছিল ভাই আমারই কোনো কাজ নাই, আমাকেই বসিয়ে রেখেছে মমতা ব্যানার্জি, আবার আপনাকে আমার সঙ্গে জুড়লো, তাহলে কি হবে? তা আমি বললাম কি হবে দেখা যাক। তো প্রথম থেকেই চিটিংবাজি এর কারবার। তো আমি সেদিন ঐতিহাসিক ভুল করেছিলাম কংগ্রেসটা ছেড়ে। আজকে আমার 1 পয়েন্ট প্রোগ্রাম, আমি পার্টি খুলেছি তৃণমূলকে বিনাশ করব, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করব। আমি আপনার হেলিকপ্টার নিয়ে আমার খুব আলোচনা চলছে, আপনি আমার বাংলার ধনী হয়ে গেছেন। হেলিকপ্টার শট, আপনার হেলিকপ্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। খুব গর্ব হচ্ছে আমার যে মমতা ব্যানার্জি। এক্স্যাক্টলি, এক সেকেন্ড, এইটা কি আপনি শুধু যাতায়াতের সুবিধার জন্য করছেন, না দেখাতে চাইছেন যে একজন সংখ্যালঘু নেতাও পশ্চিমবঙ্গে হেলিকপ্টার করে প্রচারে যেতে পারে? দুটোই, কারণ আমার সময় সংকট আছে। আমি প্রায় 182টা আসনে আমার প্রার্থী দিয়েছি। 3.5 মাস 4 মাসের একটা দল বিধানসভা নির্বাচনের মতো এত বড় একটা পরিধিতে প্রতিদ্বন্দ্বিতা করা, এবং অনলাইন করা দেবে কেরল থেকে 1 মাসের জন্য 27 দিনের জন্য ঘুরতে পারছেন হেলিকপ্টার নিয়ে? হেলিকপ্টার তো প্রতি পদে বাধা। গা জ্বলছে মমতা ব্যানার্জির আধিকারিকদের, পুলিশের আর পিডব্লিউডি অফিসারদের। ওদের যেখানে সেখানে নেমে যাচ্ছে দীপক অধিকারীর হেলিকপ্টার, অভিষেকের হেলিকপ্টার, মমতার হেলিকপ্টার। আর আমার হেলিকপ্টার 4 তারিখ থেকে এয়ারপোর্টে ওয়েট করছে, আমি নির্দেশ দিলেই উঠবে। সে উড়ে এসে নামবে কোথায়? সামান্য একটা ফায়ার ব্রিগেডের অফিসাররা তারা বলছে যে এই করতে হবে, ওই করতে হবে, তাই করতে হবে। আর লেলাই গাবায় চলে যাচ্ছি মমতা ব্যানার্জির আর দীপক অধিকারীর হেলিকপ্টার। এ তো কিরকম শাসন! ব্রিটিশের থেকেও এদের বেশি এদের ঔদ্ধত্য হয়ে গেছে। এই ঔদ্ধত্য 4টা মে আমাকে হেলিকপ্টার উঠতে দেখ আর না দেখ, আমার হেলিকপ্টারের পে করা হয়ে গেছে। 27 দিনের জন্য আমার কাছ থেকেই থাকবে। ইলেকশন কমিশনকে বলবো, যদি আমাদের হেলিকপ্টার এইভাবে ওঠা নামাতে বন্ধ করে, মমতা ব্যানার্জির হেলিকপ্টার ব্যবহার করতে দেওয়া যাবে না। ইলেকশন কমিশনকে এটা দেখতে হবে। অভিষেকও যাতে হেলিকপ্টার না উড়াতে পারে, দীপক অধিকারী যাতে না উড়াতে পারে। আমাদের বেলায় হেলিকপ্টার আটকাবে, আর তারা যেখানে অলিতে গলিতে হেলিকপ্টার ব্যবহার করবে, এ জিনিস কোনোদিন নিরপেক্ষ হতে পারে না। দাদা, মুর্শিদাবাদে বসে আছি, এইখানে মুর্শিদাবাদে এবারে যেটা সব থেকে বড় খুশিয়াল একটা প্রশ্ন, যে গতবারে ভোটার লিস্টের থেকে প্রায় 10 লক্ষ ভোট কমে গেছে। এই অ্যাডজুডিকেশন প্রায় 5 লাখ কমে গেল। অ্যাভারেজে প্রতিটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে 50,000 ভোট কমে গেছে। এই এবং দেখা যাচ্ছে প্রচুর যোগ্য ভোটার। ঠিক না, মুর্শিদাবাদ জেলায় যখন টোটাল রাজ্যে যখন 58,20,000 অর্থাৎ 58,20,000 মতো ভোট বাদ গিয়েছিল, তখন মূলত এখানে এক একটা বিধানসভায় অ্যাভারেজ 10,000, 12,000, 15,000 করে বাদ গিয়েছিল। সেটা কোনো মানে জেনুইন ভোটার না, ডেথ কেস, ডবল নামের কেস, এটাই বাদ গিয়েছিল। কাজেই কোনো ইফেক্ট পড়বে না তাতে। এক্সিকিউশনে যে 4 লাখের কাছাকাছি বন্ধ করে রেখেছে, এটার জন্য পুরো দায়ী মমতা ব্যানার্জি, পুরো দায়ী। অযোগ্য লোকদের ছাগল দিয়ে ধান মেরেছে। যখন অ্যামিনেশন ফর্ম
যে সমস্ত ব্লক লেভেলের বিএলওদের নিয়োগ করেছে সব 50% বিএলও অযোগ্য, যারা কম্পিউটারের ক জানে না তাদেরকে দিয়ে ফর্ম ভর্তি করে ফিল আপ করতে গিয়ে স্পেলিং ভুল করেছে, অ্যাপসে লোড ভুল করেছে, তার জন্য 1,36,00,000 মানুষকে যে নোটিশ খেতে হয়েছিল হিয়ারিংয়ের জন্য, অধিকাংশই মমতা ব্যানার্জি দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় তো সুপ্রিম কোর্টে গিয়ে লড়েছে, সুপ্রিম কোর্টে গিয়ে বাস করে নিয়েছে। আপনি জেনুইন ভোটার, আপনি ভারতবর্ষের নাগরিক, আমি ভারতবর্ষের নাগরিক, 20 বছর দিয়ে ভোট দিতে আসছি, আমাকে আবার ট্রাইব্যুনালে যেতে হবে, দিয়ে আবার বলছে আমার নৈতিক জয় হয়েছে। মমতা ব্যানার্জির চালাকি, মমতা ব্যানার্জির পায়ে কুড়ুল নিজেই মেরেছে। তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবার ক্ষমতায় চলে আসে তখন কি করবেন? কোনোদিন আসবে না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আবার এই জিএপি সমঝোতা করে নেবে তৃণমূলের সঙ্গে? কোনো সমঝোতার প্রশ্ন নাই। আমি আমার জীবন চলে গেলেও মমতা ব্যানার্জির সাথে কম্প্রোমাইজ করব না, অভিষেকের সাথে রাজনীতি করব না। আমি আপনাকে আজকে জোর গলায় বলে দিই। অভিষেক বললেন একটা কথা, অনেকে বলছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি গরম, অভিষেকের প্রতি নরম। ওটা একটা চোরের কম বলা হবে, ডাকাত বললে আরো কম বলা হবে। ওটা একটা পলিটিশিয়ান না, ওটা একটা ডাকাত। এখনো ও কিসের জন্মিছে, ও টাকা ছাড়া কিছু চিনে না। এখানকার রবিউল আলম চৌধুরী, সে তো হুমায়ুন কবির নাই মুখ খুলতো, তাকে সাসপেন্ড করেছে, 3 বার শোকজ করেছে। এখানকার প্রার্থী তো কিছু বলতো না, তা তাকে কেন প্রার্থী করেনি, তাকে কেন ওই বেলডাঙ্গায় যোগ্য মনে করলো, আর এখানে কেন অযোগ্য করলো? 2.5 কোটি টাকা নিচ্ছে এই অভিষেক প্রতীক জৈনরা, এখানকার তোলাবাজ প্রার্থী করেছে। তো এইরকম সব জায়গায় বেলডাঙ্গার হাসান, সে তো ভালো ছেলে, 50 বছর বয়স তার, সে তো কোনো কারো বিরুদ্ধে সেটে বসে থাকে, তাকে কেন প্রার্থী করেনি? মোহাম্মদ আলী আমাকে যেদিন সাসপেন্ড করে 4ঠা ডিসেম্বর 3রা ডিসেম্বর রাত্রে সার্কিট হাউসে বসে লালগোলার এমএলএ মোহাম্মদ আলীকে দিয়ে সুপারিশ করে নিয়েছিল যে হুমায়ুন কবিরকে কলকাতা থেকে বহিষ্কার করবে, 4 তারিখে ও এখানে মিটিং করবে। সেই মোহাম্মদ আলীকে কেন প্রার্থী করলো না? আপনি তো বাংলার কথা বললেন, আমি শুধু স্পেসিফিক জানতে চাইছি মুর্শিদাবাদে এজিইউপি কটা সিট পাবে? আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, এক কথায় নাম্বার। এক কথায় নাম্বার বলছি, মুর্শিদাবাদে এজিইউপি 14টা সিট জিতবে, আর কংগ্রেস 2টো সিট জিতবে। আমি আপনাকে বলে দিচ্ছি, মিম 4টে সিটে লড়ছে, মিম 2টো সিটে জিতবে, বাকি বিজেপি কটা জিতবে, টিএমসি কটা জিতবে, মমতাকে আর শুভেন্দুকে বলুন গা, ওরা বলবে। এবং কংগ্রেস 2টো সিট জিতবে, ভরতপুর জিতবে, আর একটা কোথায় জিতবে, হয় অধীর চৌধুরী। বললাম তো কে জিতবে আমি নাম করবো না, তো আবার অধীর চৌধুরী বলছেন না কেন বলবো? ও তো নিজেই বলছে যে আমি আমার নিজের দমে লড়বো। দমে লড়লে দম তো দেখছি, ওরও দম জানি। 2018 সালে কি দমের লোক ও, আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেছি, এই দমওয়ালা লোকটা ওই হাইকোর্টে যেই বসে থেকেছে, ওই মুকেশ কুমার এসপি আর এই শুভেন্দু অধিকারী এখানকার অবজারভার ট্রান্সপোর্ট মিনিস্টার, ভোট লুট করেছিল। জলঙ্গি থেকে কাঁদি, বড়ুয়া থেকে, রেজিনগর থেকে, ফারাক্কা থেকে 26টা ব্লকের বিডিও অফিসে কংগ্রেসকে ঢুকতে দেয়নি, সিপিএমকে ঢুকতে দেয়নি, বিজেপিকে ঢুকতে দেয়নি। এই কংগ্রেসের বাহাদুর নেতা বলছি নিজের দুমে লড়বো। দুম সেদিন কোথায় ছিল? হুমায়ুন কবির ছাড়াও রাস্তায় দাঁড়াতে পারতো না, এখন আবার দুম দেখাচ্ছে। দুম দেখাক, নাড়ু আর ও আর সুব্রত মৈত্র, 3 জনের কার দম আছে সেটা দেখি না। ওটা যা হবে মানুষ, বহরমপুরের নাগরিকরা যা করবে সেই দম আপনি চোঠা মেয়ে দেখা যাবে। ধন্যবাদ হুমায়ুনদা, অনেকক্ষণ কথা হলো। এখন দেখা যাক, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে এই মানুষটাই গোটা পশ্চিমবঙ্গ এবং মুর্শিদাবাদ বিশেষ করে যে সমীকরণটা, চেনা সমীকরণ, সংখ্যালঘু ভোট মানে তৃণমূলের সঙ্গেই থাকে, একদম এলোমেলো করে দিতে চেয়েছেন। ফলাফল কি হবে 4ঠা মে দেখা যাবে। আপাতত এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।